প্রজেক্ট এসির জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টার কোষ রসায়ন। সো এর আগে আমরা এই চ্যাপ্টার থেকে কার্বোহাইড্রেট এবং প্রোটিন, অ্যামিনো অ্যাসিড এই টপিকগুলো সম্পর্কে জেনেছি। আমাদের আর দুইটা খুব ছোট টপিক বাকি আছে, একটা হচ্ছে লিপিড আর একটা এনজাইম। সো আজকে আমরা লিপিড আর এনজাইম সম্পর্কে বিস্তারিত জানবো। তো শুরুতে আমরা আসি লিপিড। লিপিড কি? দেখো লেখা আছে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারকে লিপিড বলে। এখন এইখানে কিছু নতুন শব্দ তোমাদের মনে হতে পারে যে এস্টার জিনিসটা কি। এটি কিন্তু তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো। এস্টার, এস্টার মানে কি, যখন কোনো অ্যালকোহল আর জৈব অ্যাসিডের বিক্রিয়া হয়, অ্যালকোহল আর জৈব অ্যাসিডের বিক্রিয়া হয়, এর ফলে যেই যৌগটা তৈরি হবে সেটাই হচ্ছে এস্টার। এখন আমরা জানি আমরা কি জানি আমরা কিন্তু জানি অ্যালকোহলের কার্যকরী মূলক কি। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। আর জৈব অ্যাসিডের কার্যকরী মূলক কি? জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে সি, আচ্ছা আমি এইদিকেই লিখি, COOH। এটাই, তাই তো? এই দুইটা যখন বিক্রিয়া করে এদের মধ্যে থেকে এক অণু পানি বের হয়ে যায়। এই দুইটার মধ্যে বিক্রিয়ায় এক অণু পানি বের হয়ে অ্যাস্টার তৈরি করে এরা। সেটা কি? এখান থেকে ধরে এটা চলে যায়, মধ্যখানে একটা অক্সিজেন থেকে যায়, সাথে এখানে সাপোজ আরো কিছু আছে RCOH, এখান থেকে এটা চলে যায় COO। আর এই যে বন্ডটা এখানে তৈরি হলো, এখনো পানি বের হয়ে, এই বন্ডটাকে আমরা বলি অ্যাস্টার বন্ধন। আর এই যৌগটাকে আমরা কি বলি? অ্যাস্টার। দেখো এখান থেকে এটা চলে গেছে, এখান থেকে এই হাইড্রোজেনটা চলে গেছে, এই দুইটা একসাথে মিলে পানি হয়ে বের হয়ে গেছে। এখান থেকে কি থেকে গেছে? COO। আর এখানে অ্যালকাইল মূলক, সেটা যে কোনো অ্যালকাইল মূলকই হতে পারে, সেই অ্যালকাইল মূলকটা এটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে? COO আর which is a অ্যাস্টার। এইখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড ইউজ করতে পারবো কি না। নর্মালি ফ্যাটি অ্যাসিডগুলোতে এই কার্বক্সিলিক যে অ্যাসিড বা নর্মালি লিপিডে এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা ইউজ করি RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলতে পারো, এইখানে এই আর এ কার্বনের সংখ্যা বেশি হয়। দুইটা বা একটা কার্বন না, দেখা যায় এখানে 10টা 12টা 14টা 15টা কার্বন ইউজ করে এই লিপিডগুলো তৈরি হয়। সো শিকলগুলো কিছুটা লম্বা হয়, বাট বেসিক গঠন সবারই সেম। কি থাকবে? অ্যালকোহল থাকবে, ফ্যাটি অ্যাসিড থাকবে, দুইটা মিলে এস্টার ফর্ম করবে। এই এস্টারটাকে আমরা বলছি লিপিড। তাহলে চলো আমরা একটা লিপিডের গঠন দেখি। লিপিডের মধ্যে আমরা সবচেয়ে সরল যে লিপিডটা আছে সেইটাই আমরা শুরুতে দেই, ট্রাইগ্লিসারাইড। ধরো গ্লিসারল, গ্লিসারল গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড বিক্রিয়া করবে। তাহলে গ্লিসারল কি? নামের শেষে অল মানে হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে গ্লিসারলে কয়টা কার্বন থাকে? গ্লিসারলে কার্বন থাকে হচ্ছে 3টা। সাপোজ এইরকম, এটাতে কার্বনের সাথে তাহলে আর কয়েকটা হাত থাকে, OH, CH2OH, CHOH, CH2OH। এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? স্ট্রাকচারটাকে আমরা বলছি গ্লিসারল, যেখানে 3টে অ্যালকোহল মূলক আছে। তাহলে আমরা এর আগে দেখেছি একটা অ্যালকোহল মূলকের সাথে কয়টা কার্বক্সিলিক মূলক যুক্ত হয়? একটা অ্যালকোহলের সাথে একটা কার্বক্সিল মূলক যুক্ত হয়। তাহলে 3টে অ্যালকোহলের সাথে যুক্ত হওয়ার জন্য 3টা কার্বক্সিল মূলক লাগবে, রাইট? এই যে দেখো 3টে আমি দিয়েছি আগে। প্রত্যেকটা কি হবে? এই যে হাইড্রোক্সিল, এই হাইড্রোজেনের সাথে চলে পানি হিসেবে বের হয়ে যাবে। সাপোজ এখানে 3টে আছে, আমি এইভাবে না লিখে যদি একটু এইভাবে লিখি, আমি এইভাবে লিখছি, 3টা ফ্যাটি অ্যাসিড। ইন্ডিভিজুয়াল ফ্যাটি অ্যাসিড। ইন্ডিভিজুয়াল ফ্যাটি অ্যাসিড গুলো কি করবে? এই যে এখানে 3 অণু পানি বের হয়ে যাবে, এইভাবে 3 অণু পানি বের হয়ে গেল।
3 অণু পানি বের হয়ে গেলে এখানে কি থাকবে, আমরা যদি লেখাটা একটু ছোট করি, দেখো এই জিনিসটা থেকে 3 অণু পানি যদি বের হয়ে যায়, দেখো এখান থেকে এখন 3 অণু পানি যদি আমরা বের করে ফেলি তাহলে কি তৈরি হবে, সি, এই যে মধ্যখানের সিটা, সি তো এরকম থাকলো CH2 CH2, এটার সাথে এই যে এগুলো যুক্ত হবে আবার OO C OC, এই জিনিসটাকে জাস্ট উল্টা করে লেখা, বা তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এভাবে না লিখে জাস্ট জিনিসটাকে উল্টা করেও লেখা যায়, একই জিনিস। সো দেখো আলটিমেটলি তাহলে এটা কি তৈরি হলো, এটা তৈরি হলো একটা 3টা যেহেতু কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল দিয়ে তৈরি হচ্ছে, সেহেতু এটাকে আমরা বলবো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড, এইখানে ফ্যাটি অ্যাসিডটা যে কোনো ফ্যাটি অ্যাসিডই হতে পারে, এই যে আমরা আর দিয়েছি, এই আর এ ফ্যাটি অ্যাসিডটা কিরকম এইটার উপরে ডিপেন্ড করে এই ট্রাইগ্লিসারাইডের ধর্মটা চেঞ্জ হবে। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি একটা খুব সরল লিপিডের গঠন জেনে গেছি। তো ম্যাক্সিমাম লিপিডগুলো এই সেম বন্ধন দিয়েই তৈরি, শুধুমাত্র এখানে যে অ্যালকাইল মূলক থাকে, এই অ্যালকাইল মূলকে কার্বন আর শিকলের পার্থক্যের জন্য এগুলোর বৈশিষ্ট্য আলাদা হয়। তো চলো আমরা লিপিডের শ্রেণীবিভাগটা পড়ে আসি। সো লিপিডের প্রথম শ্রেণীবিভাগ আমরা এটা পড়ব। প্রথম শ্রেণীবিভাগটা হচ্ছে রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে, যেটা রাসায়নিক গঠনটা কেমন। লিপিড হচ্ছে 3 প্রকার। আমরা প্রোটিনের সময় কিন্তু এই রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিনকে 3টা ভাগে ভাগ করেছিলাম। প্রথমটা হচ্ছে সরল, তারপর হচ্ছে যৌগিক বা যুগ্ম, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, আর 3 নাম্বারটা হচ্ছে কি উদ্ভূত। তাহলে সরল লিপিড কি? সরল লিপিড মানে হচ্ছে এইখানে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল এই দুইটা জিনিস ছাড়া অন্য কোনো উপাদান থাকে না, অন্য উপাদান থাকে না। তাহলে এখানে সোললি কি থাকে, এখানে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড থাকবে এবং অ্যালকোহল থাকবে, এই দুইটা অ্যাস্টারাইজেশনের মাধ্যমে তৈরি হবে এই সরল লিপিড। এখন এই লিপিডের সাথে যদি কোনো এক্সট্রা নন লিপিড কোনো পদার্থ যুক্ত হয়, সেটাকে আমরা বলবো যৌগিক লিপিড। যার সাথে যুক্ত হয় তাহলে কি কি হতে পারে এরকম, এটার সাথে ফসফেট যুক্ত হতে পারে, তাহলে নাম হবে কি ফসফোলিপিড। গ্লুকোজ যুক্ত হতে পারে বা যে কোনো কার্বোহাইড্রেট যুক্ত হতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো গ্লাইকোলিপিড। সালফার গ্রুপ যুক্ত হতে পারে, তাহলে আমরা সেটাকে কি বলবো সালফোলিপিড। আর আমরা এর আগে প্রোটিন পড়ার সময় পড়েছি যে লিপিড প্লাস প্রোটিন, সেটা কি লিপিড প্লাস প্রোটিন হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে এই লিপিডের ক্লাসিফিকেশনের মধ্যেও আমরা লিপোপ্রোটিন পড়বো, প্রোটিনের ক্লাসিফিকেশনের মধ্যেও আমরা লিপোপ্রোটিন পাবো। তাহলে আমাদের যৌগিক লিপিড কি কি হলো, সালফার গ্রুপ যুক্ত থাকলে সালফোলিপিড, যদি কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যুক্ত থাকে তাহলে গ্লাইকোলিপিড, যদি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাহলে ফসফোলিপিড, আর যদি প্রোটিন যুক্ত থাকে তাহলে লিপোপ্রোটিন। তাহলে এই হচ্ছে আমাদের যৌগিক লিপিড। উদ্ভূত লিপিড, উদ্ভূত লিপিড জিনিসটা কি, যে লিপিড থেকে উদ্ভব হয়েছে, সেম যে জিনিসটা আমরা প্রোটিনের সময় পড়েছিলাম যে লিপিড থেকে উদ্ভব হয়েছে বা লিপিডের ভাঙনের ফলে তৈরি হয়েছে। তাহলে এটাকেই আমরা কি বলি, বা লিপিডের আমরা বলতে পারি লিপিডের জাতক, লিপিড থেকে জাত বা উৎপন্ন হয়েছে, সেগুলোকে আমরা কি বলবো উদ্ভূত লিপিড। কি কি আছে 3টা, স্টেরয়েডস, টারপিনস এন্ড রাবার। প্রত্যেকটা ডিটেলস আমরা নেক্সট পড়বো। চলো শুরুতে আমরা পড়ি আমাদের যে সরল লিপিড আছে সেই সরল লিপিড নিয়ে একটু ডিটেলস পড়ে আসি। চলো দেখো এখানে তোমরা দেখতে পাবা সরল লিপিড হচ্ছে 2 প্রকার। সরল লিপিড কি, স্নেহদ্রব্য আর মোম। এই স্নেহদ্রব্য আবার 2টা ভাগে ভাগ করা, চর্বি আর তেল। তো চলো আমরা এই দুইটার মধ্যে একটু পার্থক্য কি আছে, কি কি সিমিলারিটি আছে এই সব কিছু পড়ি। তাহলে যেটাকে স্নেহদ্রব্য আমরা বলছি সেইটারই অপর নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড বা
স্নেহদ্রব্য। তাহলে ট্রাইগ্লিসারাইডটা কি? আমরা অলরেডি পড়ে ফেলেছি গঠনের সময় যে গ্লিসারিন প্লাস ফ্যাটি অ্যাসিড, গ্লিসারিন প্লাস ফ্যাটি অ্যাসিড, এটাই তো ট্রাইগ্লিসারাইড, এর বাইরে তো আর কিছু নাই। তাহলে গ্লিসারিনের তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, গ্লিসারিন তো সব গ্লিসারিন একই রকম, 3টা কার্বন বিশিষ্ট, 3টা অ্যালকোহল মূলক বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এখানে তো কোনো চেঞ্জ আসছে না। চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে এই যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডের চেঞ্জের উপরে ডিপেন্ড করে ট্রাইগ্লিসারাইডকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা কি চর্বি, একটা হচ্ছে তেল। দেখো আমরা আমাদের বাসা বাড়িতে বা আমাদের দৈনন্দিন ইউজের মধ্যে কিন্তু বুঝতে পারি যে তেল আর চর্বির মধ্যে পার্থক্যটা কি। দেখো যেটা লিকুইড অবস্থায় থাকে নর্মাল টেম্পারেচার আমাদের বাড়িতে, যেটি লিকুইড অবস্থায় থাকে, যেগুলো আমরা রান্নায় ব্যবহার করি, যে সয়াবিন তেল, সরিষার তেল, এই সব কিছু কি আমরা রান্নায় ইউজ করি না, এগুলো কি থাকে নর্মাল অবস্থাতে কিন্তু তরল থাকে কক্ষ তাপমাত্রাতে। তাহলে এগুলোকে কি বলে? যেগুলো তরল থাকবে সেগুলোকে বলে তেল, মনে রাখবা, ততে তরল ততে তেল। আর যেইগুলো কক্ষ তাপমাত্রাতে কঠিন অবস্থায় থাকে তাদের কি বলে? চর্বি। দেখবা কুরবানি ঈদের সময় বা হচ্ছে যখন গরুর মাংস বা খাসির মাংস রান্না করে কিছুক্ষণ পরে সেটাকে যদি তুমি দেখো বা রান্না করার পরে যদি ঠান্ডা হয় তারপরে দেখো সেটা কিন্তু জমাট বেঁধে যায়। তাহলে যেটা কক্ষ তাপমাত্রায় জমাট বেঁধে যায় সেটা কি? সেটা হচ্ছে চর্বি। তাহলে এই তো গেল ভৌত গঠনের উপরে ভিত্তি করে, যে এইটা কক্ষ তাপমাত্রায় তরল, এটা কঠিন, এটা কি এটার ভৌত গঠন না? রাসায়নিকভাবেও নিশ্চয়ই কোনো পার্থক্য আছে এদের মধ্যে। পার্থক্যটা কোথায়? এই যে ফ্যাটি অ্যাসিডের। চর্বির যে ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আর তেলের যে ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এখন এইখানে কোশ্চেন চলে আসে হোয়াট ইজ সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তাহলে কোনটা স্যাচুরেটেড কোনটা আনস্যাচুরেটেড, তাহলে এইটা নিয়ে আমরা ডিটেলস একটু পরেই পড়বো। আসলে আমরা বাকি পার্থক্যগুলো আগে দেখে আসি, তারপরে আমরা এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? তাহলে চর্বি কি? চর্বি আমরা বললাম 20 ডিগ্রি সেলসিয়াসে কি কঠিন বা অর্ধ কঠিন হতে পারে, কিছুটা কঠিন কিছুটা তরল এইরকম। আর তেল কি? তেল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে তরল। তাহলে দেখো যেইটা কক্ষ তাপমাত্রায় তরল বা 20 ডিগ্রিতে তরল, সেইটার গলনাঙ্ক নিশ্চয়ই 20 থেকে কম হবে। 20 থেকে যদি বেশি হতো তাহলে তো সেটা কক্ষ তাপমাত্রায় কি কি থাকতো? কঠিন থাকতো। যেহেতু কক্ষ তাপমাত্রায় তরল তার মানে এর গলনাঙ্ক হচ্ছে কি এর থেকেও কম, মোটামুটি 5-এর কাছাকাছি। আর এইটার গলনাঙ্ক অনেক বেশি, গলনাঙ্ক বেশি জন্যই এরা 20 ডিগ্রিতে কঠিন অবস্থাতে থাকে। তাহলে এটার গলনাঙ্ক কত? এটার গলনাঙ্ক হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে এই গেল। এইখানে এই যে চর্বিতে যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, আমি বলেছিলাম এই যে ফ্যাটি অ্যাসিডের যে আর মূলক, এটাই তো মেইনলি চেঞ্জ হয়। একটা বৈশিষ্ট্য কি? এখানে সম্পৃক্ত, কার্বনগুলো সম্পৃক্ত। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড, মানে এই আরে কার্বনের পরিমাণ অনেক বেশি। তাহলে কি কার্বনের পরিমাণ অনেক বেশি হলে শিকলগুলো লম্বা হবে, সো লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড হচ্ছে চর্বিতে, আর ছোট বা খাটো শিকল ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের তেলের মধ্যে। এখন কিছু উদাহরণ তোমাদেরকে এর মধ্যে থেকে জানতে হবে। কি কি উদাহরণ আছে আমরা দেখলেই বুঝতে পারবো। উদ্ভিজ্জ বা প্রাণীজ চর্বি যেগুলো আছে, প্লাস নারিকেল তেল, আমরা যে নারিকেল তেলটা ব্যবহার করি সেইটাও দেখবা শীতের দিনে কিন্তু জমে যায়, কারণ কি সেইটা এই চর্বি, সেটা কিন্তু তেল না, নামের মধ্যে তেল থাকলেও এটা চর্বি, কারণ এটা গঠনটা চর্বির মতো, এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ইউজ হয়। সেম অ্যাজ পাম অয়েল, পাম অয়েল একটা চর্বি। এখন এই চর্বিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ক্ষতিকর কেন? কারণ এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আছে। যখন সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পড়বা তখনই বুঝবা যেটা কেন শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য কিন্তু পাম অয়েল বা নারকেল তেল খাবারের সাথে খেতে নিষেধ করা হয়। আর নর্মাল তেলের মধ্যে কি, যেগুলো ভোজ্য উদ্ভিজ্জ তেল, সয়াবিন তেল হতে পারে, এটা অলিভ অয়েল হতে পারে, বা সূর্যমুখী তেল, সো এই সব কিছু, সরিষার তেল, এই সব কিছুই হচ্ছে ভোজ্য উদ্ভিদ তেল। তাহলে তেল আর চর্বি বা ট্রাইগ্লিসারাইড বা স্নেহদ্রব্য ওভারঅল কি জিনিস আমাদের কিন্তু বোঝা হয়ে গেল। এখন আমরা একটু চলো সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পর্কে জেনে আসি, তারপরে আমরা মোম সম্পর্কে পড়ব, ঠিক আছে? আমি একটু অন্য একটা স্লাইডে তোমাদেরকে এটা বলি, এটা ইজি হবে।
নিয়ে বলি, কি সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত মানে কি? সম্পৃক্ত মানে ফ্যাটি অ্যাসিডগুলোতে কি থাকে? কার্বন থাকে না? যে কোনো জৈব যৌগই তো কার্বন দিয়ে গঠিত হবে। তাহলে কার্বনে আমরা জানি কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা কি বলি? অসম্পৃক্ত। আর যদি কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড না থাকে, শুধু একটা বন্ধন থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সম্পৃক্ত। তাহলে সেম একই জিনিস, যেই ফ্যাটি অ্যাসিডের কার্বন পরমাণুতে সব একক বন্ধন থাকে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, সেটাকেই বলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর যেটাতে কার্বন কার্বনের মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড থাকে সেটাকে বলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি আমরা জানলাম। এই দুইটার মধ্যে আরো কি কি বৈশিষ্ট্যগত মিল বা অমিল আছে দেখো। এই যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আচ্ছা আগে অসম্পৃক্তটা বলি। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কিছু অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, এখানে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড মানে কি? এইটা আমাদের দেহের গঠনের জন্য বা আমাদের দেহের কাজের জন্য এইটা অপরিহার্য বা দরকার হয়। এই ফ্যাটি অ্যাসিডগুলো কি কি? এই ফ্যাটি অ্যাসিডগুলো হচ্ছে লিনোলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, তারপরে লিনোলেনিক অ্যাসিড, লেনিক অ্যাসিড। এই সবগুলোই হচ্ছে অত্যাবশ্যকীয় বা আমাদের দেহের জন্য অত্যাবশ্যক, এটা আবশ্যক বলতে পারো, এটাকে আবশ্যক ফ্যাটি অ্যাসিড। এবং এগুলো অবশ্যই অবশ্যই সব অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মানে এগুলোর মধ্যে কার্বন কার্বন ডাবল বা ট্রিপল বন্ড আছে। আর এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে লরিক অ্যাসিড, তারপরে আর কি ছিল? লরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। এই সবগুলোই হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এর এই দুইটার মধ্যে কোনটা ভালো? যেটা অসম্পৃক্ত সেটা ভালো। কেন? কারণ এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের যে ধমনী আছে সেই ধমনীর গায়ে লেগে থাকে না, লেগে থাকে না। বাট এই সম্পৃক্ত অ্যাসিড কি? এটা আমাদের ধমনীর গায়ে জমা হয়। জমা হতে হতে কি করে? ধরো এটা আমাদের ধমনী, এখানে জমা হতে 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 আলটিমেটলি এই রাস্তাটা ব্লক করে দেয়। যখন ব্লক করে দেবে, এর মধ্যে দিয়ে তো ব্লাড যেতে পারবে না, তাই না? তখন আমাদের দেহে এই যে বলে না যে হার্ট ব্লক হয়ে গেছে, বা অনেক সময় তোমরা এই জিনিসটা শুনবা যে ওনার ধমনীতে ধমনীতে বাংলায় এটাকে কি বলবো, ওই তো ব্লক হয়ে গেছে, এই কথাটাই খুব বেশি বলে যে ব্লক হয়ে গেছে, এখন সেখানে রিং করাতে হবে। এই কথাটা কিন্তু কমনলি তোমরা অনেক জায়গাতেই শুনবা। যে ব্লক হয়ে যাওয়া মানে কি? এই যে সম্পৃক্ত লিপিড জমা হয়ে হয়ে রাস্তাটা বন্ধ হয়ে যাওয়া। সেম একই জায়গাতে এই অসম্পৃক্ত লিপিড কিন্তু এরকম রাস্তা ব্লক করে না। এই যে জমা হচ্ছে, এই জমা যে জিনিসটা হয় এটাকে বলে, জমা হওয়ার প্রক্রিয়াকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস করে কে? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড করে, বাট অসম্পৃক্ত করে না। তাহলে আমাদের দেহের জন্য ভালো কোনটা? দেহের জন্য ভালো হচ্ছে এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর দেহের জন্য খারাপ কোনটাই? সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে এই জন্যই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে কি তৈরি হয়? চর্বি তৈরি হয়। দ্যাটস ওয়াই আমাদেরকে চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করতে বলে। এই গেল সম্পৃক্ত আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে আমাদের কথাবার্তা। মোম, মোম নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নাই। এই ট্রাইগ্লিসারাইড যেরকম, এখানে কি ছিল? এটা ছিল ট্রাইহাইড্রিক অ্যালকোহল, তাই না? ট্রাইহাইড্রিক অ্যালকোহল, অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিড। ট্রাইহাইড্রিক কেন? কারণ সেখানে তিনটা
এই হাইড্রক্সিল মূলক ছিল গ্লিসারিনের গঠনে, আমরা শুরুতেই পড়ে এসেছি, এই জন্য এটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। বাট মোমে যে অ্যালকোহলটা ইউজ করা হয় সেটা হচ্ছে মোনোহাইড্রিক অ্যালকোহল। সে মোনোহাইড্রিক অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড মিলে কি তৈরি হয়, মোম তৈরি হয়। তাহলে মনে রাখবা, মোম মতে মোনোহাইড্রিক অ্যালকোহল। তো মোম থেকে এটুকু জানলেই হবে, মোম থেকে আর এক্সট্রা তেমন কিছু নাই। সো দিস ইজ অল অ্যাবাউট সরল লিপিড। সরল লিপিডের মধ্যে এই কয়েকটা জিনিসপত্র তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সো নেক্সট আমরা চলে যাই যৌগিক লিপিডে। যৌগিক লিপিডের মধ্যে আমাদের কিছু কিছু জিনিসের কাজ সম্পর্কে জানতে হবে। এগুলো রিটেনের জন্য না জানলেও এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে যে জিনিসগুলো বেশি আসে সেগুলো এই একটা ছকের মধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে। তো চলো আমরা দেখি, এর মধ্যে আমরা ডেসক্রিপশনও পাবো, এমসিকিউ এর ইম্পর্টেন্ট ইনফরমেশন বা এদের কাজ কি সেইগুলো জানতে পারবো। তাহলে প্রথমটা গ্লাইকোলিপিড। গ্লাইকো আমরা কি বলেছি, গ্লাইকো মানে সেখানে কি থাকবে, কার্বোহাইড্রেট থাকবে। তাহলে কি কি দিয়ে তৈরি এটা, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর কার্বোহাইড্রেট। মানে আমাদের যে ওই যে ট্রাইগ্লিসারাইড ছিল তার সাথে জাস্ট কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে, গ্লাইকোলিপিড। ফসফোলিপিড কি, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফেট। সালফোলিপিড কি, যে গ্লাইকোলিপিডে সালফার থাকে। এটা বেসিক্যালি এক ধরনের গ্লাইকোলিপিড, বাট যেহেতু এটার সাথে সালফার থাকে এটাকে আমরা আলাদাভাবে একটা ক্যাটাগরিতে নিয়ে আসি, সেটা কি, সালফোলিপিড। তাহলে দেখো গ্লাইকোলিপিড, ফসফোলিপিড কোনটা কোথায় থাকে। প্রথম কথা, ফসফোলিপিড তোমরা অলরেডি পড়েছো, অলরেডি জানো। ফসফোলিপিড বাইলেয়ারের কথা মনে আছে কারো? ফসফোলিপিড বাইলেয়ার কোথায় ছিল, সেল মেমব্রেনে। তাহলে সেল মেমব্রেনে এই যে ফসফোলিপিড লেয়ার, এটাকে তৈরি করে, এই ফসফোলিপিড দিয়েই কিন্তু তৈরি হয়। এর বাইরেও আরো যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলোরও যে বাইরের আবরণ, সেইটার মধ্যেও কি থাকে, এই ফসফোলিপিডই কিন্তু থাকে। দেখো এখানেও একই জিনিস লেখা, কোষ ঝিল্লি ও সকল কোষীয় অঙ্গাণুর ঝিল্লির গঠনগত উপাদান হিসেবে বিদ্যমান থাকে। তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ঝিল্লি গঠন করা। এখন এটার গঠন সম্পর্কে এখানে কিছু জিনিস আছে, যে বিশেষ উপাদান ফসফাটাইডিক অ্যাসিড, যার ফসফেট গ্রুপে কোলিন যুক্ত হয়ে লেসিথিন উৎপন্ন হয়। খুবই কঠিন একটা কথা, চলো আমরা এই কথাটাকে একটু ভেঙে ভেঙে পড়ব। ফসফোলিপিডের মধ্যে কিছু ফসফোলিপিড আছে, যেমন কি লেসিথিন, সেফালিন, স্ফিঙ্গোমায়োলিন, এই সব কিছুই হচ্ছে আমাদের ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডের মধ্যে প্রথম শনাক্তকৃত ফসফোলিপিড হচ্ছে এই লেসিথিন। এখানে এরাই বলেছে যে লেসিথিন কিভাবে যুক্ত হয় বা লেসিথিন কিভাবে তৈরি হয়। দেখো বিশেষ উপাদান ফসফাটাইডিক অ্যাসিড, এই যে ফসফেট তৈরি হয় না, এই ফসফেট হিসেবে এখানে থাকে ফসফাটাইডিক অ্যাসিড। তাহলে লেসিথিনের ফসফেটটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড, এটুকু তোমরা বুঝতে পারলাম। এইবার এই ফসফাটাইডিক অ্যাসিডের যে ফসফেট গ্রুপ আছে, সে ফসফেট গ্রুপের সাথে কোলিন যুক্ত হয়। ওই যে অ্যাসিটাইল কোলিন থেকে আমরা যে কোলিন পাই, সেই কোলিন এই ফসফাটাইডিক অ্যাসিডের ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে যে ফসফোলিপিডটা তৈরি করে সেটাই হচ্ছে কি লেসিথিন। লেসিথিন সম্পর্কে কেন জানতে হবে, কারণ এটা প্রথম শনাক্তকৃত ফসফোলিপিড। তো ফসফোলিপিডের লেসিথিনের এই গঠনটা একটু আমাদেরকে জানতে হবে, বা এটা এমসিকিউ এর ক্ষেত্রে মাঝে মাঝে চলে আসে। তো এই গেল কোষ ঝিল্লির গঠন। এরপরে কি, যেটা বাইরের ঝিল্লি দিবে সেইটাই তো এর ভেতর দিয়ে কি পরিবহন করতে পারবে, কি পরিবহন করতে পারবে না সেটা নিয়ন্ত্রণ করবে। তাহলে কোষের ভেদ্যতা ও পরিবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। একটা আয়ন যদি এর মধ্যে থেকে ভেতরে ঢুকতে চায় বা বাইরে যেতে চায়, আয়নটাকে বহন করবে কি, এই ফসফোলিপিড। তাহলে কোষের আয়ন বাহক হিসেবে কাজ করে, রক্ততঞ্চনে অংশ নেয়। বিভিন্ন ধরনের ফসফোলিপিড আমাদের যে রক্তের মধ্যে থাকে, এগুলো ব্লাডের ক্লটিং বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এই গেল। প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। প্রস্থেটিক গ্রুপ কি, প্রস্থেটিক গ্রুপ হচ্ছে এনজাইমের সাথে কিছু প্রস্থেটিক গ্রুপ যুক্ত হয়। একটুবার আমরা এনজাইম পড়বো, তখন দেখবা যে এনজাইমের সাথে কিছু নন এনজাইম যে পার্ট যুক্ত হয় সেটাকে বলে প্রস্থেটিক গ্রুপ। তাহলে এই ফসফোলিপিড এটাও প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। হয়ে গেল ফসফোলিপিড। গ্লাইকোলিপিড কি, গ্লাইকোলিপিড হচ্ছে
দেখো গ্লাইকো বলতে আমাদের কি মনে পড়ে, বা কার্বোহাইড্রেট বলতে কি মনে পড়ে? খাবার দাবারের কথা মনে পড়ে না? তাহলে এই যে খাবার জমা রাখা, এই খাবারটা যে জমা থাকে এটা এই গ্লাইকো লিপিড হিসেবে, যেখানে যেখানে খাবার থাকে সেখানেই গ্লাইকো লিপিডটা থাকে। যেমন দেখো সূর্যমুখী আর তুলার বীজ, সূর্যমুখী তুলার বীজ থেকে এই গ্লাইকোলিপিডটাকে শনাক্ত করা হয়। বীজে কিসে খাবার জমা করে রাখে না, তাহলে মনে রাখবে এইভাবে যে সূর্যমুখী আর তুলার বীজ থেকে এদেরকে শনাক্ত করা হয়। এর বাইরেও আরো কোথায় কোথায় পাওয়া যায়, এই যে গ্যাংলিওসাইড বা হচ্ছে স্নায়ু যে কোষগুলো থাকে সেগুলোর মধ্যে গ্লাইকোলিপিড থাকে আমাদের স্নায়ু কোষগুলোকে শক্তি দেওয়ার জন্য। তাহলে এরপরে কি আছে যে ফটোসিনথেটিক যে অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টে কিন্তু গ্লাইকোলিপিড থাকে। ক্লোরোপ্লাস্টের গঠনে পড়বে বিভিন্ন ধরনের গ্লাইকোলিপিডস থাকে এর মধ্যে। আর তার সাথে কি থাকে, প্রাণীদেহের যে নিউরনের মাইলিন শীথ, নিউরন কোনটা, এই যে নিউরন, এগুলো কি, এটা একটা নিউরনের কোষ দেহ। সাপোজ এখান থেকে একজন বের হয়েছে, এই একজনের বাইরে একটা লিপিডের যে আবরণ থাকে এটাকে কি বলে, মাইলিন শীথ বলে। এই লিপিডটা কোন লিপিড, এই লিপিডটা কিন্তু হচ্ছে গ্লাইকোলিপিড। তো গ্লাইকোলিপিড নিয়ে এই দুই একটা কথাবার্তা। সালফোলিপিড কোথায় পাওয়া যায়, সালফোলিপিড পাওয়া যায় উদ্ভিদে, উদ্ভিদেরও স্পেশালি কোথায়, ক্লোরোপ্লাস্টে, উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে আমরা এই সালফোলিপিডটাকে পাই। সো এই হচ্ছে আমাদের যৌগিক লিপিডের মধ্যে এই তিনটা নিয়ে কথাবার্তা। এর বাইরে আমাদের লিপোপ্রোটিন নিয়ে একটু কথা আছে, যে লিপোপ্রোটিন এই জিনিসটা কি, তার আগে তোমরা একটু এই জিনিসটা, এই পুরো ছকটা একটু দেখে নাও, বা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার। তাহলে হয়ে গেলে আমরা নেক্সট আরেকটা যেটা আছে লিপোপ্রোটিন, সেই লিপোপ্রোটিন নিয়ে কথা বলবো। লিপোপ্রোটিন কি, লিপিড আর প্রোটিন। সো এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, লিপিড আর প্রোটিন একসাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন তৈরি করে। এই লিপোপ্রোটিনের কাজটা কি, লিপোপ্রোটিনের কাজটা হচ্ছে মেইনলি এইটা বিভিন্ন আমাদের যে কোষের অঙ্গাণু আছে, কোষের অঙ্গাণু এটার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। তাহলে এই হচ্ছে লিপোপ্রোটিন। লিপোপ্রোটিনের সাথে এখানে তোমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল জিনিসটা কি, আমাদের দেহের রক্তে এই লিপোপ্রোটিন থাকে, বিভিন্ন ধরনের লিপোপ্রোটিন থাকে। যেমন কি থাকে, কোলেস্টেরল থাকে, এলডিএল, এইচডিএল, টিজি। এলডিএল কি, এলডিএল হচ্ছে টোটাল কোলেস্টেরল। মানে কি, টোটাল কোলেস্টেরল হচ্ছে বডিতে কতখানি কোলেস্টেরল থাকে। কোলেস্টেরল দুই ভাবে থাকে, সেটা আইদার অন্য কোনো পদার্থের সাথে যুক্ত থাকতে পারে বা মুক্ত অবস্থায় থাকতে পারে। আমাদেরকে এই দুইটাই ক্যালকুলেট করতে হবে, সেটা অন্য কারোর সাথে যুক্ত নাকি মুক্ত অবস্থায় আছে। তাহলে সেটা কি টোটাল কোলেস্টেরল। এলডিএল কি, এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এইচডিএল কি, এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। আর টিজি কি, টিজি আমরা অলরেডি পড়ে এসেছি, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তাহলে দেখো এই যে লিপিডগুলো, এগুলো সবই আমাদের ব্লাডে থাকে। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের দেহের জন্য কিন্তু অতিরিক্ত লিপিড কখনোই ভালো না। এইটা আমাদের দেহের হৃৎপিণ্ড, বেসিক্যালি হৃৎপিণ্ডের বা আমাদের যে রক্তনালী আছে, ধমনী, এগুলোর ওপরে খুব খারাপ ইফেক্ট ফেলে, যেগুলো থেকে তোমার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সো এই জন্য আমাদের দেহের এই লিপিড ব্যালেন্সটা, যে আমাদের দেহে কতটুকু লিপিড আছে, কোন লিপিডটা কি পরিমাণে আছে, সেইটা জানার জন্য আমরা যে টেস্ট করি সেটাকেই বলে লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল আমরা কি কি দেখি, তাহলে টোটাল কোলেস্টেরল দেখি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন দেখি, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন দেখি, আর ট্রাইগ্লিসারাইড দেখি। এই তিনটা আমরা এর মধ্যে দেখতে পাই। এইখানে একটা জিনিস মনে রাখবা যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা হচ্ছে খারাপ লিপোপ্রোটিন। এটা কি, এটা হচ্ছে খারাপ। এই লিপোপ্রোটিন আমাদের দেহে যত কম থাকবে তত ভালো, আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন হচ্ছে আমাদের দেহের জন্য ভালো। তাহলে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যত বেশি থাকবে তত আমাদের শরীরের জন্য ভালো।
বলা হয় যে এটাকে মিনিমাম 40-র উপরে থাকতে হবে আর এটাকে 100-এর নিচে থাকতে হবে। এই মান তোমাদের জন্য এখন দরকার নেই, শুধু মনে রাখো যে লিপিড প্রোফাইলে আমরা কোন 4টা জিনিস দেখি, তার মধ্যে এলডিএল আর এইচডিএল। এলডিএল থাকা খারাপ, এইচডিএল থাকা ভালো। এই হচ্ছে লিপিড প্রোফাইল, লিপোপ্রোটিন এইসব নিয়ে কথাবার্তা। যৌগিক লিপিড নিয়ে যা যা বলার ছিল, যৌগিক লিপিড নিয়ে আমাদের সব কথা শেষ। এইবার আমরা আসি উদ্ভূত লিপিড। উদ্ভূত লিপিড আমরা অলরেডি বলেছি এটা হচ্ছে লিপিডের জাতক। জাতক মানে কি, লিপিড থেকে তৈরি হয়েছে, উদ্ভব হয়েছে লিপিড থেকে। তাহলে কি কি আছে? স্টেরয়েড, টারপিনস, রাবার। এদের মধ্যে স্টেরয়েড একটা বিশেষ জিনিস থাকে, স্টেরয়েডে স্টেরল রিং থাকে বা স্টেরয়েড রিং থাকে। এটা একটু মনে রাখবা, রিং এর গঠন তোমাদের লাগবে না। স্টেরয়েডের মধ্যে এই যে আমরা একটু আগে কোলেস্টেরল বললাম, কোলেস্টেরল, তারপরে তোমার বিভিন্ন আমাদের দেহের কিছু হরমোনস, এই হরমোনগুলোও কিন্তু স্টেরয়েড বা স্টেরয়েড ধরনের, স্টেরয়েড গঠনের। টারপিনস, রাবার। টারপিনস হচ্ছে কিছু সুগন্ধি, উদ্ভিদ থেকে প্রাপ্ত কিছু সুগন্ধি পদার্থ হচ্ছে টারপিনের অন্তর্গত। আর রাবার তো হচ্ছে আমরা রাবার যেগুলো ইউজ করি বা রাবার গাছ থেকে যে রাবার পাওয়া যায়, সেই রাবার কিন্তু তোমার এক ধরনের লিপিড। তাহলে এটা মনে রাখতে হবে যে এগুলো কি, এগুলো এক ধরনের লিপিড। এখন এইখানে একটা জিনিস তোমাদেরকে একটু জানতে হবে, স্টেরয়েডটা হচ্ছে, স্টেরয়েডের যে এককের নামটা একটু জানতে হবে, এটা তোমাদের বলা হয়নি। এটা হচ্ছে আইসোপ্রিন। আইসোপ্রিন, আইসোপ্রিন একক দিয়ে এই স্টেরয়েডটা তৈরি করা হয়। স্টেরয়েডের একক তাহলে কি, স্টেরয়েডের একক হচ্ছে আইসোপ্রিন। এইখানে 5টা কার্বন থাকে, C5H4, মানে এটাকে এটা একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। এখান থেকে আর তোমাদের তেমন কিছু লাগবে না, শুধু এইটা মনে রাখতে পারো টারপিনসে কার্বন কটা থাকে, 10 থেকে 40টা কার্বন থাকে। টারপিনসে আমাদের তাহলে কতগুলো কার্বন থাকে? 10 থেকে 40টা কার্বন থাকে। আর রাবারও অনেক বেশি থাকে, রাবারে হচ্ছে 3 থেকে 6,000 একক থাকে, 3 থেকে 6,000 একক থাকতে পারে আইসোপ্রিনের। তাহলে এই হচ্ছে আমাদের উদ্ভিদ লিপিড নিয়ে কথাবার্তা। তাহলে লিপিড থেকে রিটেনে খুব কম কোশ্চেন আসে, রিটেনে কোশ্চেন আসলেও তোমাদের ট্রাইগ্লিসারাইডের গঠন বা তেল চর্বির পার্থক্য বা সম্পৃক্ত অসম্পৃক্তের মধ্যে পার্থক্য, এই জিনিসগুলোর মধ্যে রিটেনে কোশ্চেন আসে। বাকি যা যা ইনফরমেশন আছে সবই আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে লিপিডের কাজগুলো আমরা একটু জেনে ফেলে, অলরেডি আমরা এগুলো পড়েই ফেলেছি। দেখো, জীবদেহ খাদ্য হিসেবে সঞ্চিত থাকে কোথায়? বীজের শস্যে লিপিড জমা থাকে আর অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় শক্তি পায়। এই যে বীজে আমরা দেখলাম যে গ্লাইকোলিপিড জমা থাকছে, এগুলো কেন দরকার? বীজ থেকে যখন একটা চারা অঙ্কুরিত হবে তখন সে কোত্থেকে শক্তি পাবে? তখন এই লিপিড থেকে সে শক্তি নিবে। কোষ ঝিল্লি বা বিভিন্ন অঙ্গাণুর ঝিল্লিকে তৈরি করে ওই যে ফসফোলিপিড, মানে আলটিমেটলি কে লিপিড তৈরি করে। গ্লাইকোলিপিড কিসে ভূমিকা রাখে? সালোক সংশ্লেষণে। এরপরে কোষের আয়নের বাহক, অলরেডি আমরা পড়েছি। এরপরে আছে কিছু ভিটামিন অ্যাবজর্পশন করা। আমাদের যে ভিটামিন কি কি আছে? A, B, C, D, E, K। এদের মধ্যে এই বি আর সি, এই দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয়, তাহলে এটা পানির সাথে মিশে সহজেই আমাদের রক্তের মধ্যে চলে যেতে পারে। বাট এই A, D, E, K এরা কি করে? এরা তো পানিতে দ্রবণীয় না, এরা লিপিডে দ্রবণীয়। তাই এরা লিপিডের সাথে মিশে তখন আমাদের দেহে শোষিত হয় বা আমাদের দেহে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিসের মাধ্যমে? লিপিডের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে যে পানিতে অদ্রবণীয় যে ভিটামিনগুলো সেগুলো হচ্ছে কি ADEK, এবং এইগুলো শোষণ কে করে? এগুলো শোষণ হয় লিপিডের মাধ্যমে। তাহলে কি ফসফোলিপিড প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, অলরেডি বলা হয়েছে। ত্বকের নিচে সঞ্চিত চর্বি তাপ নিরোধক হিসেবে কাজ করে, তাপ নিরোধক বা ইনসুলেটর হিসেবে। এই যে আমাদের ত্বকের নিচে কিন্তু চর্বি থাকে, এইটার জন্য আমাদের যে তাপের ব্যালেন্স, সেই তাপের ব্যালেন্সটা ঠিক থাকে। এটাও কি করে? লিপিডের কাজ। মোম জাতীয় কিছু লিপিড উদ্ভিদের কাণ্ড কিউটিকলে বিদ্যমান থেকে প্রস্বেদনের হারকে কমিয়ে দেয়। টারপিনস কি করে? উদ্ভিদের সুগন্ধি সৃষ্টি করে। আর লিপিড থেকে সামান্য পরিমাণ প্রোটিন, হরমোন এবং কোলেস্টেরল সংশ্লেষিত হয়। লিপিডের সাথে যদি প্রোটিন মিলে তাহলে লিপোপ্রোটিন হবে। হরমোন হবে কোনগুলো? স্টেরয়েড জাতীয় লিপিড থেকে হরমোন তৈরি হবে, প্লাস কিছু কোলেস্টেরল সংশ্লেষিত হয়। তাহলে এই হচ্ছে আমাদের লিপিড নিয়ে কথাবার্তা।
আশা করি লিপিড নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। নেক্সট চলো আমরা পড়ি এনজাইম। এখানে আমি তোমাদেরকে একটু 10 সেকেন্ড একটু ব্রেক দিই, তারপরে আমরা এনজাইম শুরু করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। এনজাইম, এনজাইমকে আমরা বলতে পারি বাংলাতে জৈব অনুঘটক। জৈব অনুঘটক এগুলো সবই হচ্ছে জৈব পদার্থ। তাহলে জৈব পদার্থের মধ্যে কোনটা, প্রোটিন, লিপিড না কার্বোহাইড্রেট? দেখো একটা কথা আজীবন মনে রাখবা, অল এনজাইমস are protein। তাহলে আমরা যখন প্রোটিন পড়ছিলাম বা প্রোটিনের সংশ্লেষণ ট্রান্সলেশন যখন পড়ছিলাম তখনই কিন্তু বলেছি যে এনজাইম তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। ওখানেই তোমাদেরকে আমি বলে দিয়েছি যে এনজাইম গাঠনিকভাবে প্রোটিন। তাহলে এনজাইমের যত ধর্ম আর প্রোটিনের যত ধর্ম সবই কিন্তু একদম সেম হবে। এখন এনজাইমের কিছু কিছু ধর্ম আমাদেরকে জানতে হয়, এমসিকিউতে প্রচুর আসে এই ধর্মগুলো, যে এনজাইমের ধর্ম কি বা এনজাইমের ভৌত বৈশিষ্ট্য কি। চলো আমরা এগুলো পড়ি। এনজাইমের ভৌত বৈশিষ্ট্য, প্রথম যে কথা সেটা হচ্ছে কি প্রোটিন, দ্বিতীয় কথা কি কলয়েড। অল প্রোটিনস আর কলয়েড। প্রোটিনরা কি ধরনের, কলয়েড প্রজাতির। আমরা জানি দুই রকমের পদার্থ হয়, কি কলয়েড আর ক্রিস্টালয়েড। এইগুলো নিয়ে কেমিস্ট্রিতে তোমাদের অনেক কথাবার্তা আছে, আমি এখানে আর বলছি না। তাহলে এনজাইম যেহেতু প্রোটিন এবং প্রোটিনগুলো হয় কলয়েড, সো অবশ্যই এনজাইমগুলো হচ্ছে কি কলয়েড। এখানে একটা পিএইচ দেওয়া আছে, দেখো পিএইচ কত 6 to 9। এখন এই পিএইচটা মানে কি? এইটা মানে একটা এনজাইম যে কাজ করবে, এনজাইমের কাজটা কি? সাপোজ একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আমাদের দেহের ভেতরে, সো এই রাসায়নিক বিক্রিয়াটার গতি ত্বরান্বিত করা বা গতি কমানো, যেটা মধ্যে যে কোনো একটা হইতে পারে, বা গতির উপরে প্রভাব বিস্তার করা, যে কোনো ধরনের প্রভাব, সেই প্রভাবটাই বিস্তার করার কাজ হচ্ছে এনজাইমের। এখন এনজাইম কখন এই কাজটা সবচেয়ে ভালো করতে পারবে? তাহলে একটা অপটিমাম পরিবেশ লাগবে। এই অপটিমাম পরিবেশে পিএইচটা কত? পিএইচটা হচ্ছে 6 থেকে 9। এটাই বোঝায় যে 6 থেকে 9-এর মধ্যে যদি পিএইচ থাকে, মানে কি আমরা জানি 7 হচ্ছে নর্মাল, তাহলে খুব কমও না খুব বেশিও না, এরকম একটা অপটিমাম পিএইচ 6 থেকে 9-এর মধ্যে যদি থাকে তাহলে এই এনজাইমটা সবচাইতে ভালো কাজ করবে। সো এই হচ্ছে এনজাইমের পিএইচ। তাপপ্রবণ, তাপপ্রবণ মানে কি? তাপমাত্রার এনজাইমের অ্যাক্টিভিটির উপরে অনেক বেশি প্রভাব আছে। খুব বেশি তাপমাত্রাতে যেমন এনজাইম কাজ করতে পারে না, তেমন খুব কম তাপমাত্রায় এনজাইম কাজ করতে পারে না। এই জন্য প্রত্যেকটা এনজাইমেরই একটা অপটিমাম টেম্পারেচার আছে, যে অপটিমাম টেম্পারেচারে এই এনজাইমটা সবচাইতে ভালো কাজ করবে। সো পরীক্ষা করে বা বিক্রিয়াগুলো করে 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 দেখা গেছে যে এই 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই এনজাইমগুলো সবচাইতে ভালো কাজ করে, সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড হয়। দেখো আমাদের বডি টেম্পারেচারও কিন্তু এর মধ্যেই থাকে। সো এই জন্য আমাদের বডি টেম্পারেচারে কিন্তু এনজাইমগুলো খুব ভালো কাজ করতে পারে। তাহলে 35 to 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এনজাইম ভালো কাজ করে, অ্যান্ড এই টেম্পারেচারটাকে বলা হয় তাদের অপটিমাম টেম্পারেচার। এখন একটা বিক্রিয়ার হার বাড়ানোর জন্য কতগুলো এনজাইম লাগবে? অনেক বেশি এনজাইম লাগবে। দেখো অনেক বেশি যদি এনজাইম লাগতো তাহলে আমাদের দেহে সারা দিন বিক্রিয়া তো চলতেই আছে, আমরা সারাদিন খাবার খাচ্ছি, সারাদিন আমাদের শ্বসন হচ্ছে, পরিপাক হচ্ছে, সেখান থেকে আবার বিপাকের অনেক রকম বিক্রিয়া হচ্ছে, কত এনজাইম লাগতো চিন্তা করো তো। তাহলে একটা বিক্রিয়ার গতি ত্বরান্বিত করার জন্য কিন্তু বেশি এনজাইম লাগে না, খুব অল্প পরিমাণে এনজাইম থেকে এই বিক্রিয়ার হারটাকে ত্বরান্বিত করতে পারে। নেক্সট কি সাম্যাবস্থার পরিবর্তন করে না। এটা তোমরা যখন কেমিস্ট্রিতে পড়ো, কেমিস্ট্রিতে এটা হর হামেশাই আসে যে এনজাইম বা হচ্ছে উৎসেচক, অনুঘটক, এগুলো কি সাম্যাবস্থার পরিবর্তন করে? সাম্যাবস্থা কি? সাম্যাবস্থা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। সাপোজ এটা একটা উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার আর পশ্চাৎ বিক্রিয়ার হার যদি সমান হয় সেটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা বলি। এই অবস্থাতে যেই পরিমাণে উৎপাদক থেকে বিক্রিয়ক তৈরি হয়, ঠিক সেই পরিমাণে উৎপাদ থেকে আবার যে পরিমাণে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয় সে একই পরিমাণে উৎপাদ থেকে আবার বিক্রিয়ক তৈরি হয়।
সো বিক্রিয়া চলমান থাকলেও বাইরে থেকে দেখে মনে হয় যে না, এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না, এটা একদম সাম্যাবস্থাতে আছে। আমি এর মধ্যে ধরো এনজাইম দিলাম, এনজাইম যদি দেই তাহলে বিক্রিয়ার হার বাড়বে। কোন বিক্রিয়ার হার বাড়বে? সম্মুখ নাকি পশ্চাৎ? দুইটা বিক্রিয়ারই হার সমানভাবে বাড়বে। তাহলে সমানভাবে যদি এই বিক্রিয়ারও হার বাড়ে ওই বিক্রিয়ারও হার বাড়ে, আলটিমেটলি সাম্যাবস্থার কি কোনো পরিবর্তন হবে? আগে হচ্ছিল এখান থেকে এদিকে 5 হচ্ছিল, এখান থেকে এদিকেও 5 হচ্ছিল, এখন সাপোজ এখান থেকে এদিকে 10 হচ্ছে, এখান থেকে এদিকেও 10 হচ্ছে, হার কিন্তু বেড়েছে, বাট সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয়নি। খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি খুবই শর্টে এখানে বললাম। কেমিস্ট্রিতে এটার অনেক ব্যাখ্যা পাবা তোমরা, লাগবেও, ক্ষয়ে খুবই কমনলি আসে। তো এই জন্য এনজাইমের ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য কি, যেটা সাম্যাবস্থার পরিবর্তন করে না, কার্যকারিতা সুনির্দিষ্ট। কার্যকারিতা সুনির্দিষ্ট বলতে কি বোঝানো হয়? দেখো আমরা যখন পরিপাকের এনজাইমগুলো পড়েছি তখন সাপোজ অ্যামাইলেজ, অ্যামাইলেজ এটা কিসের উপরে কাজ করে? কার্বোহাইড্রেটের উপরে। অ্যামাইলেজ কি কখনো লিপিডের উপরে কাজ করতে পারে? বা অ্যামাইলেজ এটা কি কখনো প্রোটিনের উপরে কাজ করতে পারে? দেখো অ্যামাইলেজ কিন্তু কখনো লিপিড বা প্রোটিনের উপরে কাজ করবে না, এটা শুধুমাত্র সুনির্দিষ্টভাবে কার্বোহাইড্রেটের উপরেই কাজ করবে। আবার মল্টেজ, মল্টেজ এটা ম্যালটোজের উপরেই কাজ করবে, এটা অন্য কোনো কার্বোহাইড্রেটের উপরে আবার কাজ করবে না, সুক্রোজের উপরে কাজ করবে না, বা হচ্ছে তোমার ল্যাকটোজের উপরে কাজ করবে না, এগুলো কোনো কিছুর উপরে করবে না। মল্টেজ শুধুমাত্র মল্টোজের উপরেই কাজ করবে। এই যে একটা এনজাইম একটা সুনির্দিষ্ট যৌগের উপরে কাজ করছে, এটাকে এই জন্যই এটাকে বলে কার্যকারিতা সুনির্দিষ্ট। সব এনজাইম পানিতে দ্রবণীয়। প্রখর আলোর প্রভাবে কার্যকারিতা নষ্ট হয়। প্রখর আলো মানে কি? অতি বেগুনি রশ্মি, ইউভি রে, যেটা সূর্য থেকে যে ইউভি রে আসে, সেই ইউভি রে এটার কার্যকারিতাকে নষ্ট করে দেয়। ম্যাক্সিমাম প্রোটিনের কার্যকারিতা কিন্তু এই ইউভি রেতে নষ্ট হয়ে যায়। এটা কি শুধুমাত্র জীবিত কোষে উৎপন্ন হয়, মৃত কোনো কোষ এনজাইম তৈরি করতে পারে না। আর এদের কার্যকারিতার জন্য কিসের প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। এরা যেহেতু পানিতে দ্রবণীয়, এরা পানিতে দ্রবণীয় হয়ে কাজ করে। এই হচ্ছে এনজাইমের বেসিক কথা। এনজাইম থেকে এনজাইমের ভৌত ধর্মগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে রিটেনও আসে যে এনজাইমের ধর্মগুলো লিখো। তাহলে এবার আসো আমরা এনজাইমের শ্রেণী বিভাগ বা এনজাইমের নামকরণ সম্পর্কে জানি, যে কোন এনজাইমের নাম কিভাবে দেয়া হয়েছে। এনজাইমের নাম হতে পারে এইটা কোন বিক্রিয়কের উপরে কাজ করে সেটার উপরে, যেহেতু এদের বিক্রিয়া সুনির্দিষ্ট। যেমন একটু আগে আমি বললাম মল্টোজের উপরে কে কাজ করে? মল্টেজ, অন্য কিছু এর উপরে কাজ করবে না। তাহলে কোন বিক্রিয়কের উপরে কাজ করে সেটার বেসিসে এদের নাম দেওয়া যায়। আবার কোন ধরনের বিক্রিয়ায় কাজ করে সেটার উপরেও নাম দেওয়া যায়, আবার এই দুটো মিলেও দেওয়া যায়। এইটাই হচ্ছে এদের শ্রেণী বিভাগ, যে এই 3 ভাবে এনজাইমের নামকরণ করা যায়। তাহলে এনজাইমের নামকরণের মধ্যে আমরা শুরুতেই কি দেখতে পাচ্ছি? সাবস্ট্রেটের প্রকৃতি অনুসারে। সাবস্ট্রেট মানে কি? সাবস্ট্রেট মানে হচ্ছে আমাদের যে বিক্রিয়ক, সেই বিক্রিয়কটাই তো সাবস্ট্রেট। তাহলে কোন সাবস্ট্রেটকে এটা ভাঙছে সেটার উপরে ডিপেন্ড করে এর নাম। যেমন দেখো ইউরিয়ার উপরে কাজ করলে ইউরিয়েজ, মল্টোজের উপরে কাজ করলে মল্টেজ, সেলুলোজের উপরে কাজ করছে সেলুলেজ, আর লিপিডের উপরে কাজ করলে লাইপেজ। তাহলে নামের শেষে যখন এজ থাকবে তার মানে সেটা কি একটা এনজাইম। এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে জাইম, জাইমের সাথে যদি আমি এজ লাগাই তাহলে সেটাকে কি বলে? জাইমেজ। জাইমেজ। এখন এই জাইমেজের নামটা এরকম কেন? জাইমেজের নামটা এই জাইম থেকেই নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে এটাই প্রথম আবিষ্কৃত এনজাইম, এভাবে মনে রাখবা। এনজাইমের নামের সাথেই যার নামের মিল আছে অবশ্যই সেটাই প্রথম আবিষ্কৃত হয়েছে, প্রথম আবিষ্কার হওয়া এনজাইম জন্যই এটা নাম করা হচ্ছে জাইম সাথে এস। তাহলে কি প্রথম আবিষ্কৃত এনজাইম কি? জাইমেস। তাহলে গেল। এরপরে বিক্রিয়া নাম অনুসারে যেটা অক্সিডেশন বিক্রিয়া কাজ করে সেটা হচ্ছে অক্সিডেজ, যেটা রিডাকশন বিক্রিয়ায় কাজ করে সেটা হচ্ছে রিডাকটেজ। আবার দুইটা মিলে যেটা হাইড্রোজিনেশন করে সেটা কি? হাইড্রেজ বা হাইড্রোজিনেজ। যেটা ডিহাইড্রোজিনেশন করে সেটা ডিহাইড্রোজিনেজ। এখন কার ডিহাইড্রেশন করছে? ডিহাইড্রেশন করছে মানে ডিহাইড্রোজিনেজ, মানলাম। কার?
অ্যালকোহলের। তাহলে বিক্রিয়কটাকে, সাবস্ট্রেটকে অ্যালকোহল, অ্যালকোহলের কি করছে, ডিহাইড্রোজিনেশন। তাহলে যেইটা সাবস্ট্রেট প্লাস বিক্রিয়ার নাম অনুসারে হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, সেটি তো আমাদের এই 3 নাম্বার বিক্রিয়া বা 3 নাম্বার নাম, সরি। তাহলে কি সাবস্ট্রেটের বিক্রিয়ার নাম মিলিত অনুসারে তৈরি হয়েছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ বা পাইরুভিক কার্বক্সিলেজ। এই দুইটা পাইরুভিক অ্যাসিডের উপরে কাজ করে, পাইরুভিক অ্যাসিডের কার্বক্সিলেশন করে। এই হচ্ছে আমাদের এনজাইমের প্রকারভেদ। এখন একটু আগে আমরা প্রস্থেটিক গ্রুপ নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম, আমরা সেই প্রস্থেটিক গ্রুপ নিয়ে একটু লিখি যে প্রস্থেটিক গ্রুপ জিনিসটা কি। তাহলে আমরা যদি কনজুগেট প্রোটিনের ক্ষেত্রে যাই, কনজুগেট প্রোটিন, কনজুগেট প্রোটিন কোনটা, যেটা যৌগিক প্রোটিন ছিল সেটাই। সেটাতে কি ছিল, একটা প্রোটিন অংশ ছিল প্লাস একটা অপ্রোটিন অংশ ছিল, রাইট? সেম এজ এখন প্রোটিন অংশটা সাপোজ হচ্ছে এনজাইম। এনজাইম তো প্রোটিন, সব এনজাইমই প্রোটিন। তাহলে প্রোটিন অংশটা সাপোজ একটা এনজাইম, এই এনজাইমের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত আছে। সে অপ্রোটিন অংশটা কি হতে পারে, সেটা হতে পারে একটা জৈব যৌগ বা জৈব গ্রুপ, যেমন হতে পারে ফ্ল্যাভিন, ফ্ল্যাভিন বা অ্যাডেনিন। তাহলে এইগুলো জৈব গ্রুপ যুক্ত থাকতে পারে এনজাইমের সাথে, বা অজৈব থাকতে পারে। কি থাকতে পারে, অজৈব। কি অজৈবের মধ্যে কি কি থাকতে পারে, অজৈবর মধ্যে বিভিন্ন ধরনের মেটাল থাকে। মেটাল সাপোজ আয়রন যুক্ত আছে বা কপার যুক্ত আছে। তাহলে এনজাইমের সাথে যখন এইরকম অপ্রোটিন অংশ যুক্ত থাকে তখনই সেটাকে আমরা কি বলতে পারি, কনজুগেট প্রোটিন বলতে পারি। তাহলে অপ্রোটিন অংশ কি হতে পারে, জৈব গ্রুপ হতে পারে, অজৈব গ্রুপ হতে পারে। এই যে জৈব গ্রুপ, এই জৈব গ্রুপটাকে বলে, এই জৈব গ্রুপ এটাকে বলে কোএনজাইম। কোএনজাইম। তাহলে এনজাইমের সাথে কোএনজাইম যুক্ত থাকতে পারে। কোএনজাইমটা কি, জৈব গ্রুপ, ফ্ল্যাভিন হতে পারে, অ্যাডেনিন হতে পারে, অনেক কিছু হতে পারে, এটিপিও হতে পারে। আর যদি অজৈব কোনো গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, সেই অজৈব গ্রুপটাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। বা এটাকে আরো বলা হয় কি জানো, এটাকে বলা হয়, আমি লিখে দিই, এটাকে বলে কোফ্যাক্টর। কোফ্যাক্টর। তাহলে এনজাইমের সাথে যদি কোনো জৈব গ্রুপ যুক্ত থাকে সেটাকে বলবো কোএনজাইম। আর এনজাইমের সাথে যদি কোনো অজৈব যৌগ যুক্ত থাকে, সরি অজৈব কোনো গ্রুপ যুক্ত থাকে, যেমন কোনো মেটাল যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। এগুলো কেন এনজাইমের সাথে যুক্ত হয়, এনজাইমের কাজটাকে ত্বরান্বিত করার জন্য, আরো বেশি বৃদ্ধি করার জন্য এনজাইমের সাথে এই জিনিসগুলো যুক্ত থাকে। এবং এগুলো সবই হচ্ছে কি কনজুগেট প্রোটিন। কনজুগেট প্রোটিনের যে প্রোটিন পার্ট সেটা তো প্রোটিন, আর যে অপ্রোটিন পার্ট সেটা কি বলে, প্রস্থেটিক গ্রুপ। তাহলে প্রস্থেটিক গ্রুপ ক্যান বি জৈব গ্রুপ, অজৈব গ্রুপ, কোনটার কি নাম আমরা জেনে গেলাম। ঠিক আছে, মানে এনজাইমের কিছু কৌশল আছে যে এনজাইম কিভাবে কাজ করে, সেটাও আমি তোমাদেরকে এখানে একটু দেখাই দিই। এনজাইমের কৌশল, কিসের কৌশল, কাজ করার কৌশল। এনজাইম কিভাবে কাজ করে এটার জন্য মতবাদ দিয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা। মতবাদের মধ্যে উল্লেখযোগ্য কি, তালাচাবি মতবাদ, মতবাদ, আর কি আবেশীয় মতবাদ। তালাচাবি মতবাদটাকে দেন এমিল ফিশার। তিনি কি বলেন, এই যে ধরো এটা একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটের মধ্যে এরকম ধর একটা জায়গা আছে যেটাকে আমরা তালার সাথে তুলনা করতে পারি। এইটার সাথে এই যে এনজাইম এসে এরকম চাবির মতো যুক্ত হয়ে যায়। তাহলে এটা কি তালাচাবি মতবাদ, এইটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। তাহলে তালাচাবি। আর কি হতে পারে, আবেশীয়। আবেশীয় মতবাদ কি, যে যখন একটা এনজাইম তার জন্য নির্দিষ্ট সাবস্ট্রেটের কাছে আসে সেখানে একটা আবেশীয় প্রক্রিয়াতে এই এনজাইম আর সাবস্ট্রেটের মধ্যে ইন্টারাকশন হয়। তো তোমাদেরকে এই তালাচাবি মতবাদটা একটু দরকার, জাস্ট ছবিটা যদি খতে কখনো কোশ্চেন আসে যে তালাচাবি মতবাদ লিখো, শুধু এই ব্যাখ্যাটা দিবা যে এখানে একটি অ্যাক্টিভ সাইট থাকে, কি থাকে,
অ্যাক্টিভ সাইট, সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইটে এসে এনজাইমটা যুক্ত হয় এবং তারপরে এই সাবস্ট্রেট এনজাইম একটা কমপ্লেক্স তৈরি করে এবং এরা বিক্রিয়া করে উৎপাদ তৈরি হয়, আর এই যেই ছিল এটা আবার বাইরে বের হয়ে চলে আসে। এটাই হচ্ছে আমাদের তালাচাবি মতবাদ। ইজি, কঠিন কিছুই না। এরপরে চলো আমরা কিছু এনজাইম নিয়ে এখন পড়াশোনা করব। যে এনজাইম তোমাদের বইয়ে অনেকগুলো এনজাইম আছে, সবগুলো এনজাইম তোমাদের এমসিকিউ এর জন্য দরকার। এর বাইরে রিটেনের জন্য তোমাদের কি দরকার? রিটেনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আইইউবি ক্লাসিফিকেশন, এনজাইমের আইইউবি ক্লাসিফিকেশন। এই আইইউবি ক্লাসিফিকেশন অনুযায়ী এনজাইম কত প্রকার এটা তোমাদেরকে জানতে হবে, কি কি এটাও তোমাদেরকে জানতে হবে। আইইউবি ক্লাসিফিকেশন অনুযায়ী এনজাইম হচ্ছে 6 প্রকার। এই যে প্রথমে যে 6টা আছে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে এনজাইমের প্রকারভেদ। এই 6টার নাম মুখস্থ করতে হবে এবং কাজ জানতে হবে। 6টার যদি নাম তোমরা মনে রাখতে পারো, কাজ এই নামের মধ্যেই আছে। প্রথমটা কি? অক্সিডো রিডাকটেজ। তাহলে কি? অক্সিডেশন করবে, রিডাকশন করবে, জারণ বিজারণ বিক্রিয়াতে এটা কাজ করে। দেখো, হাইড্রোজেন অক্সিজেন ইলেকট্রন যোগ বা বিয়োগ করে, মানে জারণও করতে পারে বিজারণও করতে পারে, সেটার উপর ডিপেন্ড করবে যে এইগুলো যোগ হয় নাকি বিয়োগ হয়। ট্রান্সফারেজ, কোনো কিছুকে কি ট্রান্সফার করে, আদান প্রদান করে বা অপসারিত করে, কোনো জায়গা থেকে এক জায়গা থেকে বের করে অন্য জায়গায় নিয়ে চলে যায়, দ্যাট উড বি ট্রান্সফারেজ। এরপরে কি? হাইড্রোলেজ, হাইড্রো মানে কি? পানি, তাহলে এটা পানির অণু যেটাকে যুক্ত করবে সেটা হচ্ছে হাইড্রোলেজ। লাইয়েজ, লাইয়েজ কি করবে? উল্টাটা করবে। লাইয়েজ হচ্ছে হাইড্রোলাইসিস বা জারণ বিজারণ ছাড়া অন্য কায়দায় ট্রান্সফার করে। তাহলে ট্রান্সফারেজ যে কাজটা করতো বা হাইড্রোলেজ যে কাজটা করতো বা হাইড্রোলাইসিস হয়ে যে কাজটা হতো তার বিপরীত বা উল্টা কাজটা, অন্য কাজগুলো করবে হচ্ছে এই লাইয়েজ। শুধুমাত্র লাইয়েজটা মনে রাখতে এখানে কষ্ট হবে, সো তোমরা বাকিগুলো মনে রাখবা, আর এর বাইরে যেটা সেটাই হচ্ছে লাইজ। বাকিগুলো নাম দিয়ে মনে রাখবা, আর বাকি শুধু এই লাইজের কাজটা আলাদা করে মনে রাখবা। এইটাও ট্রান্সফার করে, বাট হাইড্রোলাইসিস বা জারণ বিজারণ করে না। এরা অন্য যা যা প্রক্রিয়া আছে সেসব প্রক্রিয়াতে ট্রান্সফার করে। তাহলে কি? আইসোমারেজ। আইসোমার মানে কি? যে একটা গঠন একই রকম, সরি তোমার হচ্ছে গাঠনিক সংকেত আলাদা, গাঠনিক সংকেত আলাদা বাট আণবিক সংকেত সেম, তাই তো? একই। তাহলে এগুলোই কি? এগুলো হচ্ছে আইসোমার। তাহলে এক আইসোমার থেকে যদি অন্য আইসোমারে কনভার্ট করতে হয় তাহলে কোন এনজাইম কাজ করে? আমাদের এই আইসোমারেজ কাজ করে। লাইগেজ কি? লাগিয়ে দেয় একটার সাথে আরেকটাকে, তার মানে কি? সংযুক্ত করে। তাহলে এই কয়টা? এই 6টা, এই 6টা হচ্ছে আমাদের আইইউবি এনজাইম। প্রশ্ন আসবে এই 6টা হচ্ছে আইইউবি অনুযায়ী যে 6 প্রকার সেই 6টা। কোশ্চেন আসবে আইইউবি ক্লাসিফিকেশনের অন্তর্গত 9 কোন এনজাইম। তাছাড়া এখান থেকে কয়টা দিল আর এখান থেকে কয়েকটা দিল, বা বলবে যে হচ্ছে কোনটি আইইউবির ক্লাসিফিকেশনের এনজাইম ধরো দিল, তখন এখানে এই 3টা দিল, বাকি হচ্ছে এই কয়টা দিল। এই কয়টা বেসিক, যে কয়টা তোমাদেরকে জানতেই হবে, যে কয়টা না জেনে পরীক্ষার হলে আসলে যাওয়া যাবে না। তাহলে বাকি কি থাকে? কার্বক্সিলেজ, কার্বন ডাই অক্সাইড যুক্ত বা অপসারণ করে। এপি মারে, যেটা কি? এপি মারে, যেটা আইসোমারে সেটা আইসোমারে পরিবর্তন করে, এপি মারে সেটা এপি মারে পরিবর্তন করে। এরপরে কি? ফসফোরাইলেজ, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন চ্যাপ্টার 9 পড়বো তখন দেখবো অনেক জায়গাতেই ফসফোরাইলেজ এনজাইমটা ইউজ হচ্ছে। তাহলে ফসফো মানে কি? ফসফেট। এটা ফসফেট যোগও করতে পারে বিয়োগও করতে পারে। তাহলে ফসফেট গ্রুপকে যোগ বা বিয়োগ করে কোন এনজাইম? এই ফসফোরাইলেজ। এই হচ্ছে আমাদের এনজাইম নিয়ে বেসিক যতগুলো কথাবার্তা আছে সবই আমরা এখানে অলরেডি বলে ফেলেছি। এর বাইরে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন একটু এখানে আমি দিয়ে রাখি। এই যে এনজাইমের কাজ, আমাদের যে এনজাইমগুলো কাজ করে বিক্রিয়কের সাথে এনজাইমগুলো মিলে যে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করছে, এইগুলোর আবার কিছু কিছু প্যারামিটার দিয়ে প্রভাবিত হয়। প্রভাবিত হয় কি দিয়ে প্রভাবিত হয়? অলরেডি কিন্তু আমরা এখানে দেখো বলে ফেলেছি, এটা টেম্পারেচার দিয়ে প্রভাবিত হয়। তাহলে টেম্পারেচারকে কি থাকতে হবে? অপটিমাম থাকতে হবে। এর বাইরে কি? পিএইচ দিয়ে প্রভাবিত হয়, সেই পিএইচটাকেও কি অপটিমাম রেঞ্জের মধ্যে থাকতে হবে। পিএইচটা কত? 6 থেকে 9। তাহলে এই পিএইচ বিভিন্ন এনজাইমের জন্য বিভিন্ন পিএইচ হতে পারে, এইগুলো মনে রাখতে পারো আলাদা আলাদা ভাবেও, বা শুধু তুমি যদি লিখো যে 6 থেকে 9, তারপরেও
ইনাফ, এখানেও একই জিনিস হবে। এর বাইরে কি, এর বাইরে পানি, পানি আছে কিনা, এই যে দেখো পানির প্রয়োজন হয়, পানি যদি না থাকে তাহলে তো কাজ করবে না। বিক্রিয়কের ঘনত্ব বা সাবস্ট্রেটের ঘনত্ব, বিক্রিয়কের ঘনত্বের উপরে ডিপেন্ড করবে যে বিক্রিয়াটা কত দ্রুত বা কত ধীরে ধীরে হবে। এনজাইমের ঘনত্ব, এনজাইমের ঘনত্বের উপরে ডিপেন্ড করবে। এর বাইরে ডিপেন্ড করবে ওই যে এটার সাথে কোনো কোফ্যাক্টর বা কো এনজাইম যুক্ত আছে কিনা, কোনো মেটাল আছে কিনা, কোনো প্রস্থেটিক গ্রুপ আছে কিনা এটার সাথে, এগুলোর উপরে ডিপেন্ড করবে। তার সাথে আরো একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোনো ইনহিবিটর আছে কিনা, ইনহিবিটর আছে কিনা। ইনহিবিট করা মানে কি, কোনো জিনিসকে বাধা দেয়া। তো কিছু কিছু পদার্থ যেমন এনজাইমের কাজটাকে ত্বরান্বিত করে বা অ্যাক্সিলারেট করে, কিছু কিছু পদার্থ আবার তার কাজটাকে বাধা দেয়, যেগুলোকে বাধা দেয় সেগুলোকে আমরা কি বলি, ইনহিবিটর। তাহলে ইনহিবিটর আছে কিনা এটার উপরেও কিন্তু এনজাইমের কাজটা প্রভাবিত হয়। তো এই কয়টা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, যদি এগুলো আলাদা করে যখন পড়াই তখন বলেছি, বাট তারপরেও একসাথে এগুলো আমি তোমাদেরকে এভাবে লিখে দিলাম যে এগুলো হচ্ছে এনজাইমের কাজকে প্রভাবিত করে। এনজাইম যে কিভাবে সাবস্ট্রেটের উপরে বা বিক্রিয়ার উপরে কাজ করবে সেগুলো এই কয়টা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবারে তোমাদের এনজাইম থেকে আসলে কিছু কিছু এমসিকিউ জাতীয় কোশ্চেন দরকার, যেগুলো তোমাদের বইয়ে শেষের দিকে একদম লাস্ট চ্যাপ্টারের দিকে দেখবা যে এই এনজাইম এটাতে ব্যবহার করা হয়, ছানির অপারেশনে এটা ইউজ করা হয়, বা কৃমিনাশক হিসেবে এটা ইউজ করা হয়। এই জিনিসগুলো তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের এমসিকিউ এর জন্য খুব বেশি দরকার। সো এইগুলো তোমরা পড়ে দরকার হলে তোমরা একটা ছক বানিয়ে ফেলবা যে এই এনজাইম এই কাজে, এই এনজাইম এই কাজে ব্যবহার করা হয়, তোমাদের রিভিশন দিতে ইজি হবে। যদি তোমাদের প্রয়োজন মনে হয় সেই ছকটা যে না তোমরা করতে পারছো না, তাহলে আমার হেল্প নিবে, আমি তোমাদেরকে হেল্প করবো গ্রুপে বা হচ্ছে আমাদের এই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা নিচে কমেন্টে লিখে বা গ্রুপে পোস্ট করে জানাতে পারো। নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ, আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসবো। আর এই পর্যন্ত তোমরা এই কোষ রসায়ন, আমি জানি অনেক বেশি বোরিং একটা চ্যাপ্টার মনে হয় স্টুডেন্টদের জন্য, বাট আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতো আমি যখন স্টুডেন্ট ছিলাম, কারণ এইখানে তোমার কেমিস্ট্রির সাথেও একটা রিলেশনশিপ আছে। তুমি যদি বুঝে বুঝে জিনিসগুলো পড়ো তাহলে দেখবা মুখস্থ করার জিনিস অনেক কমে যাবে। আর যেগুলো বোঝার জিনিস, যেমন এই লিপিডের গঠন, এটা তো বোঝার জিনিস একটা, এনজাইম কিভাবে কাজ করে এটাও বোঝার জিনিস, যেগুলো যদি তুমি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু পারবা না। সো এই চ্যাপ্টারটা তোমরা পড়তে থাকো, নেক্সট আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।